হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্নিং সুব্রত। আজকে আমরা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় 2023-24 সালে আসা প্রশ্নপত্রের হিসাব বিজ্ঞান অংশের সমাধান দেখব। আমরা শুরু করে দিই। কোনটি কারবার দীর্ঘমেয়াদী দায় পরিশোধের সক্ষমতা পরিমাপ করে? আচ্ছা, এখন এই যে কোশ্চেনগুলো রয়েছে, কোশ্চেনগুলোতে আমরা অ্যান্সার করতে পারবো। আমাদের চলতি অনুপাতে আসে তারল্য এবং কার্যদক্ষতা। তাহলে দীর্ঘমেয়াদী দায় যেহেতু আমার কাছে মেনশন করা রয়েছে, এটা অ্যান্সার হবে সচ্ছলতা অনুপাত। ঠিক আছে, খুব বেসিক থিওরি, আমাদের অনুপাত অধ্যায় থেকে আসছে। আমরা এগুলোকে সংক্ষেপ করব। আমরা আমাদের যখন ম্যাথ করব, ম্যাথে আমরা গুরুত্ব দিয়ে করব। নাম্বার 2, কোন লেনদেনটির প্রমাণপত্র নয়? কোনটি লেনদেনের প্রমাণপত্র নয়? আমরা জানি জার্নাল, ভাউচার, চালান, এই যে পয়েন্টগুলো রয়েছে সবগুলো দ্বারা আমাকে লেনদেন ডিনোট করে, তাই না? তার মানে লেটার অফ ক্রেডিট যেটা রয়েছে, লেটার অফ ক্রেডিট মানে এলসি। এলসি মানে তো বুঝি একটি পক্ষ অন্য একটি পক্ষ, সাধারণত একটি ব্যাংক অন্য একটি ব্যাংক, সাধারণত দেশের বাইরে রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে যে অঙ্গীকার নামাটি ইস্যু করে থাকে তাকে বলা হয় লেটার অফ ক্রেডিট। কোশ্চেন নাম্বার 3, একটি ব্যবসায় নিট বিক্রয় 8 লক্ষ টাকা দেওয়া আছে। যদি নিট বিক্রয়ের উপরে 10% অনাদায়ী ধার্য করা হয় এবং সমন্বয় পূর্বে সঞ্চিত পরিমাণ এত টাকা হয়, তাহলে সমন্বয় পূর্বে কত টাকা ছিল? আচ্ছা দেখেন, এই ম্যাথটা করার জন্য আমরা একটা বেসিক থিওরি আছে, আমি জাস্ট একটু বোঝানোর চেষ্টা করি আপনাকে। আমাদের বেসিক থিওরি ছিল এইরকম: এক পাশে প্রারম্ভিক বস্তু এবং আরেক পাশে অতিরিক্ত বস্তু, এদের যোগফল করলে আমাদের এই পাশে সমাপনী বস্তু। এরকম একটা অধ্যায় আছে, কুইনের ম্যাথ আছে। যখন আমরা কুইন অধ্যায়টা সম্পূর্ণটা সলভ করব তখন আমরা এটা দেখতে পারবো। ঠিক আছে, তারপরে তো আমরা পয়েন্টটা দেখি। একটি ব্যবসা নিট বিক্রয় এত টাকা, এর উপরে 1.5% সঞ্চিতি, এটা হলো আমার অতিরিক্ত সঞ্চিতি। তাহলে আমরা ধরি 8 লক্ষ ইন্টু 1.5%। এটা কীভাবে মেন্টালি সলভ করব? 8 লাখের 1% হচ্ছে লাস্টেরগুলো বাদ, 1% হচ্ছে 8,000, আর তার অর্ধেক পার্সেন্ট হচ্ছে 4,000, তার 1.5% হচ্ছে 12,000 টাকা। তাহলে 12,000, আগে থেকে জের ছিল 15,000, দুটো যোগ করে দিব। দুটো যোগ করে দিলে আমরা কোশ্চেন অ্যান্সার পেয়ে যাব, যেটা কিনা 27,000। নেক্সটে আসি। মুদ্রাস্ফীতির সময় কোন পদ্ধতিতে সর্বোচ্চ নিট আয় প্রদর্শন করে? এটা আমরা রিপিট কোশ্চেন আসছে, এটা আমি এটা আলোচনা করেছি এর আগেও, আমি আজকে আবার আলোচনা করছি। মুদ্রাস্ফীতি মানে পণ্যের দাম বেড়ে যাওয়া, 10 টাকা, 20 টাকা, 30 টাকা, প্রতিনিয়ত দাম বেড়ে যাচ্ছে। বর্তমানে পণ্যটায় বিক্রি করতেছে বাজারে 50 টাকা ধরেন, তাহলে 50 টাকার পণ্য যদি আপনি 10 টাকার পণ্য যদি আপনি 50 টাকা বিক্রি করেন, দুইটা পদ্ধতি রয়েছে আমার এখানে। যদি আমরা দেখি, এটা হলো ফিফো পদ্ধতি, ফার্স্ট ইন ফার্স্ট আউট। ফিফো তো কি হলো, 10 টাকার পণ্য 50 টাকা বিক্রি করছেন, তাহলে ফিফোতে আপনার লাভ হলো 40 টাকা। লিফোতে কি হয়, লাস্ট ইন ফার্স্ট আউট, সবার আগে লাস্টেরটা বিক্রি করবেন। 30 টাকার পণ্য 50 টাকায়, লাভ হলো কত? 20 টাকায়। লাভ কোথায় বেশি? লাভ হচ্ছে আমার এই নাম্বারে বেশি। ঠিক আছে, লাভ হচ্ছে আমার কাছে এই নাম্বার যদি বেশি হয়ে থাকে, তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম আগের মূল্যের মজুদ আগে ছাড়া, মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট পদ্ধতি। কোশ্চেন অ্যান্সার নাম্বার এ। একটি 5,000 টাকার চেক ইস্যু করা হলো, ব্যাংকে উপস্থাপিত হয়নি। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয় নাই, এটাকে বলা হয় বকেয়া চেক। ঠিক আছে, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয় নাই, একে বলা হয় বকেয়া চেক। বকেয়া চেকের কাজ কি? বকেয়া চেকের কাজ হচ্ছে জাস্ট নর্মালি ভাবে আমাদের ব্যাংক কলাম থেকে এটা বিয়োগ করে দিব। আচ্ছা, এটা হলো অ্যান্সার। কোশ্চেন নাম্বার 6, সমাপনী দাখিলার পরে কোন হিসাবটি শূন্য হবে? ধরে রাখেন সমাপনী দাখিলা দেওয়া হয় অস্থায়ী হিসাবের। অস্থায়ী হিসাব কোনগুলো? যেগুলো নামিক হিসাব এবং যেগুলো বিপরীত হিসাব। নামিক হিসাব কোনগুলো? যেগুলো আয় এবং ব্যয় হিসাব। প্রশ্ন দেখি কোনটা কি আছে। দেখি সর্বপ্রথমে সেবা আয়। সেবা আয় মানে এটা আয়বাচক হিসাব, এটা আমরা বন্ধ করে দিব, তাতে ব্যালেন্স 0 হবে। অন্য অপশনগুলো দেখি। অগ্রিম ব্যয় সম্পদ, বিলম্বিত সম্পদ, অনুবার্জিত আয় দায়। তার মানে অপশন এ ছাড়া বাকি সবগুলোরই জের থাকে, এর জের থাকবে না।
কোশ্চেন নাম্বার 7, বারাকা কোম্পানিতে একটি মেশিন ক্রয় করেছি 5 লক্ষ টাকা, নিয়ে আসতে 2000, পরিবহন সংস্থাপন 20, 22,000, পরীক্ষা খরচ 10, 32,000। তার মানে আমার 5,32,000 টাকা এখন পর্যন্ত এটা অর্জন মূল্য। লাইসেন্স 3,000, এটা আসবে না। কেন আসবে না? কারণ লাইসেন্স নবায়ন করতে হয় নির্দিষ্ট সময় শেষে। দুর্ঘটনা বিমা 2,000, এটাও আসবে না। কেন আসবে না? কারণ দুর্ঘটনা বিমাটাও আমাদের প্রতি মাসে হোক বছর হোক আমাকে দিতে হচ্ছে, তার মানে এটা আমাদের কাছে মূলধনের তো ব্যয় নয়। ক্লিয়ার? দ্যাটস ওয়াই এক্ষেত্রে মেশিন হিসাবে আমরা শুধু এই অ্যামাউন্টগুলো লিখতে পারবো। যোগ করে দিলে 5,32,000 টাকা হচ্ছে অ্যান্সার। নেক্সট, রেওয়া মিলে মেশিনের মূল্য এবং পুঞ্জীভূত অবচয়ের মূল্য দেওয়া আছে, চাইছে পুস্তক মূল্য কত। পুস্তক মূল্য যদি আমরা আসি, ফর্মুলা হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ পুঞ্জীভূত অবচয়। ক্রয় মূল্য ছিল মেশিনের 5 লক্ষ টাকা, 50,000 টাকা, পুঞ্জীভূত অবচয় ছিল 20,000 টাকা এবং এই বছরের অবচয় 4,500 টাকা। তাহলে এটা আমার মোট অবচয়। ওকে, তাহলে ক্রয় থেকে দুটো অবচয় বাদ দিলে যেটা পাবো সেটাই পুস্তক মূল্য। বলা বাহুল্য, যেটা পুস্তক মূল্য আমাদের কাছে সেটাই হলো আমাদের কাছে নিট মূল্য। তাহলে আমরা যেভাবে উদ্বৃত্ত পত্র নিট মূল্য বের করি সেটাই করব। তাহলে কত হলো এখানে 24, তাহলে থাকলো কত 26,500 টাকা। অপশন যদি থাকে 25,500 টাকা, না 500 আছে, 24,500, তাহলে 25,500 টাকা। বি নাম্বার হচ্ছে অ্যান্সার। সময়ের ভিত্তিতে অবচয় ধরা হয় না কোথায়? সকলটাতে সময় আসে, শুধুমাত্র উৎপাদন একক ছাড়া। এ নাম্বার হবে অ্যান্সার। ঠিক আছে, এটা দেখাইলাম না আমরা। মজুরি বকেয়া আছে 3,000, রেওয়া মিলে মজুরি দেওয়া আছে 62,000। ব্যাপারটা কেমন? আমাদের কখনো কখনো এরকম থাকে, বেতন রেওয়া মিলে দেওয়া আছে 10,000, বলা আছে বেতন বাকি আছে 2 মাসের। তার মানে কি পেইড কত? 10 মাস। এর ভিতরে কি বাকিটা অ্যাড আছে? নাই। একই জিনিস, যেহেতু এখানে বলা আছে মজুরি 3,000 বকেয়া, রেওয়া মিলে যেটা দেওয়া আছে এর মধ্যে কখনোই বকেয়া থাকে না। তাহলে 3,000 টাকা যে বকেয়া আছে 3,000 টাকা হচ্ছে অ্যান্সার। নাম্বার এ। আর্থিক বিবরণী অংশ 5টি: বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, উদ্বৃত্ত পত্র বা আর্থিক অবস্থা বিবরণী, দেন নগদ প্রবাহ বিবরণী, এবং হচ্ছে আমাদের যদি কোনো প্রকার নোটস দিয়ে থাকি সে নোট বা টিকা। ঠিক আছে, এগুলোর মধ্যে যেটা নাই এখানে সেটা হচ্ছে আমাদের কাছে অ্যান্সার। নাই কোনটা? সব আছে, উৎপাদন ব্যয় বিবরণীটা নাই। তাহলে এটা হলো আমার কাছে অ্যান্সার। ওকে, জুন মাসের 13 তারিখে 750 টাকার একটি পণ্য বিক্রি করেছেন, যেটার 50 টাকা পণ্য ফেরত আসছে। তাহলে ফেরত টাকা বাদ দিয়ে দেন, নিট থাকলো কত? 700 টাকা। কিনেছেন 13 তারিখে আর সম্পূর্ণ টাকা পাইছেন 23 তারিখে, তার মানে উইদিন 10 ডেজ। 10 ডেজের মধ্যে 2/10 নিট 30, মানে 30 দিনের মধ্যে অবশ্যই পরিশোধ করব। 10 দিনের মধ্যে করলে 2% বাদটা পাবো। তো 2% বাদটা আমরা কাউন্ট হবে। 7 এর 1% 7 টাকা, 2% 14 টাকা। 14 টাকা শুধু মাইনাস করে দিব, তাহলে আমাদের কাছে অ্যান্সার চলে আসবে এইটা। হোপফুলি বুঝতে পারছি আমরা। নিত্য মজুদ পদ্ধতিতে যদি আমরা কোনো কিছু পণ্য ক্রয় করে থাকি তখন কি হয়? নিত্য এবং অবিরত মজুদ পদ্ধতি জানার জন্য আমি লিঙ্কে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সেখানে আপনারা আগের ভিডিওটা দেখে নেবেন, তাহলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে ফেলবেন। এই দুটোতে কি বলা হয়েছে যে যখন আমরা নিত্য মজুদ পদ্ধতি ব্যবহার করি তখন আমাদের জাবেদাটা কি দেই? তখন আমাদের যে পণ্যটা আসবে, যে পণ্যটা ক্রয় করব, সেই পণ্যর নাম দিব মজুদ পণ্য, ক্রয় দিব না। মজুদ পণ্য হিসাব ডেবিট, এবং বিপরীতে প্রদেয় হিসাব মজুদ পণ্য সরবরাহকারী হিসাব, অথবা পাওনাদার হিসাব না লিখলেই হয়, এই দুইটার মধ্যে একটা লিখলেই হয়ে যাচ্ছে, সেটা হলো ক্রেডিট। তার মানে কি? তার মানে মজুদ পণ্য মানে সম্পদ, সম্পদ বৃদ্ধি, প্রদেয় হিসাব মানে হলো দায়, দায় বৃদ্ধি। অপশনটা খুঁজি আমরা। কোশ্চেন অপশন নাম্বার এ, দেখেন বুঝতে পারছি কিনা। নেক্সট,
উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? একদম থিওরি কোশ্চেন আসছে এখানে, কোনো আমরা ডিটেইলসে যাব না। প্রতিষ্ঠানের বিভাগ ভিত্তিক তথ্য প্রদান করা হয়, এটাই হলো এটার অ্যান্সার। ঠিক আছে, নাম্বার 5। ওকে, একটু সময় নিয়ে করব আমরা। ক্রয় মূল্য 5 লাখ টাকা, পরিবহন 50,000, সংস্থাপন 50,000, তাহলে মোট মূল্য কত হলো? 6 লক্ষ টাকা। 6 লক্ষ টাকা মোট মূল্য। আয়ুষ্কাল 4 বছর, ভগ্নাবশেষ মূল্য 35,000, ক্রমহ্রাসমানে 4র্থ বছরের জের কত? আমরা জানি ক্রমহ্রাসমান যখন আমরা অবশ্যই বের করি তখন ভগ্নাবশেষ মূল্য কোনো কাজ নেই, তখন আমাদের রেট দিয়ে করতে হয়। রেট বের করার সূত্র, যদি রেট দেওয়া না থাকে তখন আমার সূত্র হচ্ছে 100/n মাল্টিপ্লাইড বাই 2। 100/n মানে হচ্ছে 4 মাল্টিপ্লাইড বাই 2, তাহলে অ্যান্সার হচ্ছে 50%। 50% আমার অবচয়ের হার। তার মানে আমরা 50% করব। কয় বছর লাগবে? 4র্থ বছর লাগবে। তাহলে আমরা আসি, এটা হলো 1, 2, 3 and 4। 6 লাখের 50% করব আমরা। 50% মানে কি? হাফ। ঠিক আছে, আমরা হাফ দিয়ে করে যাব। তাহলে 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা যদি অবচয় হয়, বাকি থাকলো কত? 3 লক্ষ অবচয় বাকি থাকবে। কেন? কারণ হচ্ছে হাফ, সব হাফ হাফ ইকুয়াল হবে। তাহলে পরের বছর আমরা 3 লাখ টাকা যে রয়েছে সেই 3 লাখ টাকার হাফ করব। কত হবে? 1,50,000। সেটা আবার পরের বছরের যে 1,50,000 টাকা অবচয়, 3 লাখ থেকে 1,50,000 যদি বাদ দেন 1,50,000ই থাকে। এটার উপর আমরা আবার হাফ করব 75,000। 75,000 যদি এখান থেকে বাদ দেন, 1,50,000 টাকা থেকে যদি আপনি 75,000 টাকা বাদ দেন, তাহলে আপনার আবার 75,000 টাকায় থাকবে। আর 75,000-এর যে হাফ, সেটাই হলো আমাদের কাছে কোশ্চেনের অ্যান্সার। 4র্থ বছর অবচয়ের পরিমাণ কত? 75-এর হাফ কিভাবে বের করবো আমরা? 70-এর হাফ হচ্ছে 35,000, তাহলে 35 থেকে একটু বেশি, 37,500 টাকা হচ্ছে অ্যান্সার। এভাবে মেন্টালি ভাবে সলভ করবো আমরা এক্সাম হলে। ঠিক আছে।